প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফেয়ার উইথ আস। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি আরজে মুন্না ফিরে এলাম আপনাদের মাঝে টুইসডে স্পেশাল ভয়ের সাক্ষী নতুন এপিসোড নিয়ে। আশা করি আপনাদের এই ঘটনা ভালো লাগবে এবং ধৈর্য সহকারে শুনুন, কানে ইয়ারফোন লাগিয়ে শুনুন। প্রিয় লিসেনার, আজকে যে ঘটনাটি পাঠিয়েছেন তিনি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে এই ঘটনা পাঠিয়েছেন। তিনি আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে এই ঘটনাটি পাঠিয়েছেন এবং কি আমরা অফিসিয়াল ইমেল অ্যাড্রেস থেকে আমরা ঘটনা কালেক্ট করে তার ঘটনাটি আমরা সিলেক্ট করেছি। তার নাম হচ্ছে দীপিকা ঘোষ তুষি। তার বাড়ি হচ্ছে ইন্ডিয়ার কলকাতা শহরের কোনো এক গ্রামে। আর আজকে যে ঘটনাটি সেটি হচ্ছে একটি অফিস কেন্দ্রিক ঘটনা, যা তার পিসির সাথে এই ঘটনাটি ঘটে গিয়েছে। তো আশা করি এই ঘটনাটি কোনো মিথ্যা বা বানোয়াট কোনো গল্প নয়, বা আমরা গল্প বলবো না, এটাকে ঘটনাই বলবো, কোনো বানোয়াট কিছু নয়। কারণ যেহেতু তার পিসির সাথে ঘটেছে সেজন্য আমি এটি অরিজিনালি মনে করলাম। তার সাথে আমরা কন্ট্যাক্ট করে আমরা শিওর হয়ে নিয়েছি যে এটা বাস্তব নাকি ফ্যাক্ট। তো তিনি বলেছেন এটা বাস্তব, তো সেজন্য আমরা সিলেক্ট করেছি। আমরা একটা ছোট্ট কথা বলি, আমরা যেগুলো রেগুলার বলে থাকি, যারা রেগুলার আসেন আমাদের চ্যানেলে তাদেরকেও আমি বলি, আর যারা নতুন আসেন তাদেরকেও আমি বলি, আপনারা যারা আপনাদের ঘটনা কিংবা আপনাদের প্রতিবেশী কিংবা আপনার আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া ঘটনা যদি আমাদের কাছে পাঠাতে চান তাহলে কি করতে হবে? আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে। আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস হচ্ছে voiceofarjmunna@gmail.com। আমি স্পেলিংটা বলে দিই, voiceomunna@gmail.com। তাহলে চলুন আজকের ঘটনাটি আমরা উদ্ভাবন করি সেই পুরাতন সুরে। প্রিয় মুন্না ভাই, নমস্কার। আশা করি আপনি ভালো আছেন। মুন্না ভাই, আপনি যে সবসময় ভালোর দলে থাকেন আমি সেটা জানি, এবং আপনি সবসময় ভালো কাজই করেন সেটাও আমি জানি। আমি মুন্না ভাই টিকটক থেকে আপনাদের ইউটিউব চ্যানেলে আসছিলাম। তো আপনাদের এই ঘটনা শেয়ার করার পাশাপাশি আমারও একটা ইচ্ছা হয় আমারও একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো সেই পর্যায়ে আমার সাথেও কিছু ঘটনা আছে যেটা আমি পরে শেয়ার করব, কিন্তু আমার পিসির সাথে আজকে ঘটে যাওয়া একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমার পিসির যখন সদ্য বিবাহ হয়েছে তখন তার হাজবেন্ড একটি অফিসে জব করতেন। সেই অফিসের নাম ছিল পূর্বানিয়া স্টেরাক্স গ্রুপ। এই কোম্পানিটি প্রায় 1985 সাল থেকেই উপস্থিত ছিল আমাদের এই কলকাতা শহরে। তো এই কোম্পানিটা ছোট ছিল অনেক, কিন্তু 2025-এ এখন অনেক বড় হয়ে গেছে। কারণ যেহেতু আমাদের এই ইন্ডিয়ার লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই কারণে কোম্পানিটাও আজ বৃদ্ধি পেয়েছে। আমার পিসি হাজবেন্ড আমার পিসিকে সেই অফিসে একটি জব নিয়ে দেন, যেটা গার্মেন্টস সেকশন। তো ওই কোম্পানিটা একটা গার্মেন্টস সেকশন, সেখানে সুতাও বানাতো এবং কি পাশাপাশি কাপড় চোপড়ও বানানো হতো। যখন চাকরি নিয়ে দেন তখন তার বস কিংবা তার স্যার তখন তাকে বলে যে একটা ওয়াশরুম আছে, ওই ওয়াশরুমটায় আপনি কখনোই যাবেন না, বা কাউকে যদি যেতে দেখেন তাহলে নিষেধ করবেন। তখন আমার পিসি একটু ঘাবড়িয়ে গেল, কেন আমি ওই ওয়াশরুমে যাব না, এবং কি কাউকে যদি আমি দেখিও যে সে ওই ওয়াশরুমে যাচ্ছে তখন আমি কেন নিষেধ করব। তখন আমার পিসি কি করেন, সেই স্যার কিংবা বসকে জিজ্ঞাসা করেন যে কেন স্যার আমি ওই ওয়াশরুমে যাব না, কিংবা আমি কাউকে যদি দেখিও তাহলে নিষেধ করব কেন। তখন স্যার বলল, এত কিছু আমরা বুঝি না, আপনাকে যেটা নিষেধ করেছি সেটাই করুন। ঠিক আছে স্যার, আমি ওই ওয়াশরুমে যাব না, এবং কি কাউকে যদি যেতেও দেখি তাহলে আমি নিষেধ করব, অসুবিধা নেই স্যার, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। মুন্না ভাই, আমি এখানে ছোট্ট একটা কথা বলি। আমার পিসি ছিলেন নর্ম ভদ্র একটি শান্ত স্বভাবের মেয়ে। তো তিনি সবার সাথে রাগ ব্যবহার কিংবা রাগ করতেন না অতি সহজে। কেউ যদি তার উপরে রাগ খাটাতো তখন সে তাকে কিছুই বলতো না। ঠিক তেমনই স্যার একটু তাকে রাগ দেখিয়েছিল, সে তাকে কিছুই বলেনি, কারণ যেহেতু তার নতুন এক্সপেরিয়েন্স কিংবা নতুন, যাই হোক এই রকমের ভাবে প্রায় 6টা মাস কেটে যায়। এই রকমের প্রায়
6টা মাস কেটে যায় এবং আমার পিসি ভালোভাবেই অনেক কাজ শিখতে পারেন। তো একদিন হয় কি, ওই অফিসেরই একজন কলিগ, মানে আমার পিসিরই একজন কলিগ হঠাৎ করে ওই ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমটা ছিল আমাদের পিসি যেখানে যে সেকশনে কাজ করতেন সেই সেকশনের পাশেই। মানে সেই ওয়াশরুমটা এমন একটা পজিশনে ছিল, মানে দুইটা সেকশনের মানে সামনে সামনে পিছনে মাঝখানে থাকতো। তো আমার যে পিসি, ওই পিসি তো অন্য সেকশনে ছিল, আর হইলো আমার যে পিসির যে কলিগ তিনি অন্য সেকশনে ছিল। তো হঠাৎ করে আমার পিসি দেখতে পান ওই যে অন্য সেকশনের যে একটা মহিলা মানে কলিগ, তিনি হঠাৎ করে ওই ওয়াশরুমে চলে যান। ওই ওয়াশরুমে যাওয়ার পর আনুমানিক প্রায় 2 মিনিট হয়ে যায়। 2 মিনিট পর একটা হঠাৎ করে চিৎকার শোনেন। মানে চিৎকারটা এমন ছিল, যদি ধরেন কারো চুল কাঁচা অবস্থায় টেনে উপড়ে ফেলা হয় সেই রকমের একটা চিল্লানি শুরু হলো। তখন তো সবাই ঘাবড়িয়ে গেল, কি হলো কি হলো কি হলো। এখন কোথা থেকে এই আওয়াজটা আসলো কেউ কনফিডেন্সলি বলতে পারতেছে না যে কোথা থেকে এই আওয়াজটি আসলো। তো আমার পিসি হঠাৎ করে মনে পড়ে যে ওই ওয়াশরুমটায় যে স্যার বলেছিল কেউ যাতে না যায় কিংবা কাউকে যদি যেতে দেখি তাহলে নিষেধ করতে। তখন আমার পিসি এই জিনিসটা মনে পড়লো। হঠাৎ করে আমার পিসি সবাইকে বলল যে ওই ওয়াশরুমে ওই মহিলাটা গিয়েছিল না, সে কি ফিরে এসেছে? সবাই বলে না, সে তো ফিরেনি। তখন সবাই তাড়াহুড়া করে সবাই স্যারকে জানায় যে স্যার, এই যে একটা মহিলা এই ওয়াশরুমের ভিতরে ঢুকে গিয়েছে কিন্তু এখনো বের হয়নি, কিন্তু চিল্লানির আওয়াজ আসছে। তখন তো স্যাররা সবাই ঘাবড়িয়ে গেল, সবাইকে তো বকাবকি শুরু করলো যে আপনাদের সবাইকে আমি বলেছি যে এই ওয়াশরুমে কেউ যাবেন না, এবং কি কাউকে যদি যেতেও দেখেন তাহলে তাকে ফিরিয়ে দেবেন, কিন্তু আপনারা কি করলেন, তাকে যেতেও দিলেন এবং কি এই দুর্ঘটনা ঘটতে চলেছে। তখন সবাই তাড়াহুড়ো করে দরজার কাছে গেল, সেই ওয়াশরুমে দরজার কাছে গেল। কাছে গিয়ে শব্দ শুনতে পেল, কেউ জানি মনে হচ্ছে আপনার যদি কেউ জীবন্ত অবস্থায় মাংসের চামড়া যদি ছিলে নেওয়া হয় তেমন যদি গোংরানি আওয়াজ হয়, যেমন এরকম একটা আওয়াজ হতে শুরু করলো। এখন তো সবাই আরো বেশি ঘাবড়িয়ে গেল যে এই জিনিসটা এখন কি হতে চলেছে। যাই হোক, প্রায় আধা ঘন্টা পরে কোনো শব্দ নেই, একদম নিশ্চুপ। যেমন অফিসের কলিগরা সবাই নিশ্চুপ হয়ে রয়েছে, ঠিক তেমনই অফিসের যেই ওয়াশরুমটা, ওই ওয়াশরুমটাও একটা নিশ্চুপ নীরবতায় হয়ে গেছে, কোনো আওয়াজ নেই। দরজাটা হুট করেই খুলে গেল ক্যার ক্যার শব্দ করে। তখন সবাই যা দেখতে পেল, শরীরের কোনো অংশই নেই, শুধু চুল আর হাত পায়ের নখটা ছিল। মানে শুধু চুল ছিল আর হাত পায়ের যে নখগুলো এইগুলো পড়েছিল, আর কোনো অংশই ছিল না সেই ওয়াশরুমের মাঝখানে। তো সবাই তো এই জিনিসটা দেখে আরো ভয়ে আতঙ্কে সবাই চিল্লাচিল্লি শুরু করলো। এই একটা অফিসের অবস্থা খুব ভয়াবহ একটা অবস্থা। যাই হোক, স্যারেরা সবাইকে সান্ত্বনা দিল এবং কি সবাইকে আবারও নির্দেশনা দিল যে এই ওয়াশরুমে কেউ কখনোই আসবেন না, কিংবা কাউকে যদি আসতেও দেখেন তাহলে ইমিডিয়েটলি তাকে নিষেধ করবেন। সবাই তো চুপচাপ হয়ে গেল এবং যে যার মতো কাজে চলে গেল। এখন হঠাৎ করেই, যাই হোক, এইরকমভাবে প্রায় বেশ কিছু 1 মাস কেটে যায়। তারপরে একদিন আমার যে পিসি, এই পিসির সাথে ঘটনাটাই ঘটে যায়, একটি ভয়াবহ একটি ঘটনা, যা তার সাথে এতটা প্রভাব পড়েনি কিংবা তিনি দুর্ভাগ্যবশত বেঁচে ফিরতে পেরেছিলেন। তাহলে চলুন পিসির সাথে ঘটনাটি যেভাবে বলেছেন সেই ঘটনাটি আমি লিখেছি এবং আপনিও আপনার ভয়েসে শুদ্ধভাবে বলবেন। প্রতিটা অফিসেই কিন্তু শিফট ভাগ করা থাকে, যেমন এ শিফট, বি শিফট, নাইট। তো আমার পিসির ছিল এ শিফট ডিউটি। তো সকাল 6টা বাজে যেত এবং 2টা বাজে আসতো। এটা মনে হয় আপনাদের বাংলাদেশের অফিসেও এমন নিয়ম আছে। তো আমার পিসি যখন 6টা বাজে অফিসে যান, তিনি তখন হঠাৎ করেই যখন রাস্তা দিয়ে যাচ্ছেন তখন একটা তুলসী গাছ পড়ে। তিনি জানতেন যে একটা তুলসী গাছ আছে। তখন তিনি হুট করে মুখে থুতু ফেলে দেন।
মানে তিনি না জানতেই মুখে থুতু ফেলে দেন। তিনি যেহেতু ভুলবশত ওই তুলসী গাছের উপরে থুতু ফেলেছেন, সেজন্য আমাদের গ্রন্থে যেগুলো মানে পাঠ গ্রন্থ যেগুলো আছে সেগুলা করতে থাকেন, যাতে কোনো অশুভ শক্তি বা তার জন্য কোনো ক্ষতি না হয় কিংবা তার জন্য পাপ না হয়। তার যে এই ঘটনাটি ওখান থেকেই মেন উৎপাদন শুরু হয়। যাই হোক, তিনি ওই রকমের মন্ত্র পড়তে থাকেন এবং কি তিনি অফিসে যেতে থাকেন। সেই সময় কি হয়, সবাই কিন্তু অফিসে যাতায়াত করে, কিন্তু সেই সময়ে কোনো একটা লোকও ছিল না ওই রাস্তায়, কিংবা তিনি যখন যাচ্ছেন তিনি ওই সময় কোনো লোকই পান। যাই হোক, তিনি মন্ত্রতন্ত্র পড়ে অফিসে ঢুকে গেলেন, ভালোভাবেই ঢুকে গেলেন, তার কোনো ক্ষতি হয়নি। তো এইরকমের প্রায় সকাল 7টায় তার ওয়াশরুমে চাপ দেয়, এতটা পরিমাণ চাপ দেয় যে তিনি চেপে রাখতে পারছিলেন না। প্রিয়মন্না ভাই, আপনাদেরকে কিন্তু বলেছি যে ওই যে তুলসী গাছ, ওই তুলসী গাছ থেকেই তার মেন ঘটনার উদ্ভবিত শুরু হয়। এর জন্য তার মনে ছিল না যে ওই ওয়াশরুমে কি হয়েছিল। তো এইরকমের যেহেতু চাপ দেয়, সে হুট করেই ওই যে অফিসের যে ওয়াশরুমের ভিতরে চলে যায়। ওয়াশরুম শুরু করেন যখন, তিনি একটি শব্দ শুনতে পান যে ওয়াশরুমের পাইপ দিয়ে কিছু একটা আসছে তার দিকে এগিয়ে, টং 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 শব্দ করে কিছু তার দিকে এগিয়ে আসছে। তিনি তো প্রচণ্ড তার ওয়াশরুমে চাপ দেয়, তিনি ওইসব জিনিসে খেয়াল দেননি ভালো করে, আর এই ওয়াশরুমে যে কি হয়েছিল সেটাও তার মনে নেই। তিনি ওয়াশরুম করতে বসেন, তিনি ওই শব্দটাও পান। যাই হোক, তিনি অতটা গায়ে লাগাননি। হুট করে তিনি যে ওয়াশরুম করতে বসেছেন, তার যে বায়ুপথ, তার বায়ুপথে একটি ধাক্কা লাগে এসে। আসলে বায়ুপথ বললাম কিসের জন্য, মানে এটা অনেকেই নেগেটিভ মাইন্ডে নিতে পারে, সেজন্য আমি বায়ুপথ বললাম, শুদ্ধ ভাষায় বললাম, কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না। তো এই বায়ুপথে কেউ যেন এসে একটা আঘাত দেয়, ধাপ করে একটা বাড়ি মারে। তিনি তো লাফ দিয়ে উঠে পড়েন, কি হলো, বায়ুপথে কি বাড়ি দিল আমাকে। তো যাই হোক, তিনি ওই রকমই উঠে বসেন এবং কি ওয়াশরুম ক্লিয়ার করেন। তিনি যখন দরজাটা খুলবেন তখন আর খুলতে পারছেন না। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলেন, কিন্তু কোনো শব্দ বাহিরে আসছিল না, ওই ভিতরেই থেকে যাচ্ছিল। তিনি অনুভব করেন এই ওয়াশরুমটা ঠান্ডা আবহাওয়া নিচ্ছে, এমন ঠান্ডা, যদি কোনো 4-5টা এসি যদি চালানো হয় তাহলে ভিতরটা যখন ঠান্ডা হয়ে যাবে, ওই রকমের ঠান্ডা একটা অনুভব করছেন তিনি। মানে ঠান্ডাটা আরও বেশি হচ্ছে। তিনি তার শীতে এতটা শরীর জমে যাচ্ছে শীতের কারণে, তিনি আর কিচ্ছু বলতে পারছেন, তার গলাগুলা মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে। এমন একটা সিচুয়েশন তার মাঝে শুরু করলো। তো যাই হোক, এখন সে মনে করছে কে যেন তার সামনে দাঁড়িয়ে আছে, কালো আচ্ছা আলো, মনে হচ্ছে তার দিকে তাকিয়ে হাসছে, খিনখিন করে মানুষ যেভাবে হাসে ঠিক সেই রকমই হাসছে। তিনি এটা দেখে তার চোখ কপালে উঠে গেল। তিনি এবার ভাবলেন আজ হয়তো তার শেষ দিন। এইটা যখন ভাবলেন, হুট করে সেই অবয়বটি তার চুলটা টেনে ধরল। মনে হচ্ছে এমনভাবে প্রেসার দেওয়া শুরু করলেন যাতে তার মাথার যে ঘিলু, এই ঘিলুটা মনে করেন উগড়ে আসবে, এমন একটা মানে অবস্থা। তিনি এই ব্যথায় চিল্লাতে শুরু করলেন। প্রিয়মন্না ভাই, আমার যে পিসি, তার পিসির যে কপালটা এত বড় ভালো ছিল তা কে জানতো। তখনই প্রিয়মন্না ভাই, এই যে এই অফিসে কিছু মুসলিম লোক ছিল, মুসলিম লোক মানে বলতে মুসলিম জাতি কিছু লোক ছিল আপনাদের ধর্মের। তো হুট করে মাইক কিংবা সাউন্ড সিস্টেমে আয়াতুল কুরসি লাগিয়ে দেন। আয়াতুল কুরসি কিংবা যে সূরা ইয়াসিন যারা আপনাদের শুনে থাকেন, সেই সূরা ইয়াসিন লাগিয়ে দেন। সাউন্ড সিস্টেমে তাদের ইয়াসিন সূরা লাগিয়ে দেন। তখনই আমার পিসি অনুভব করেন তার শরীরটা যেন পাতলা হতে শুরু করে, ওয়াশরুমের ভিতর থেকেই পাতলা হতে শুরু করে। মনে হচ্ছে সেই অভাবটি হারিয়ে যাচ্ছে কোথাও। আর যে তিনি চুল টানতে শুরু করলেন, ওই চুলটা টানা বন্ধ হয়ে গেল। এখন তার অবস্থা একটু স্বাভাবিক হতে শুরু করলো। তার শরীর যে ঠান্ডা অনুভব করছিলেন, সেই ঠান্ডা অনুভবটাও কমতে শুরু করলো। তখন সে কি করলো, তার হাত পায়ে যতটা জোর ছিল সেই দরজা বাইরাতে শুরু করলো। তো সবাই দৌড়ে আসে, কি হচ্ছে দেখতে আসে।
দেখে সবাই দরজা বাইর হচ্ছে কেউ, তখন সবাই দরজাটা খুলে দেখে আমার পিসি সেই অবস্থায় ওখানে দাঁড়িয়ে আছেন। সবাইকে দেখে আমার পিসি একটা চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে যান। অজ্ঞান হয়ে যাওয়ার পর সবাই তাকে অফিসে যে মেডিকেল টিম আছে মেডিকেল টিমের কাছে নিয়ে যান এবং ভগবানের ইচ্ছায় আমার পিসি সেই দিনের মতো বেঁচে যান। বেঁচে যাওয়ার পরও মুন্না ভাই তার যে এই যে অবস্থা এখনো ভালো হয়নি এবং কি তার সাথে এখন পর্যন্ত এই ঘটনার প্রভাবটা ঘটে যায়। তো তখন তার যেহেতু একটু স্বাভাবিক সুস্থ, তখন অফিস থেকে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে পাঠিয়ে দেওয়ার পর যখন ওই যে তুলসী গাছের পাশ থেকে আসতেছিলেন, তার স্বামী তাকে নিয়ে আসতেছিল, তখন সে দেখতে পায় ওই তুলসী গাছের যে তুলসী গাছ ছিল মুন্না ভাই একটু ছোট, কিন্তু ওই তুলসী গাছের মাথা মানে মগ ডাল যেটাকে বলে, ওই মগ ডালে কে যেন বসে আছে, কালো কুচকুচে একটা অবয়ব বসে আছে। তিনি এটা দেখে তার চোখটা আবারও বড় হতে শুরু করলো। সে ফিল করলো যে ওই যে ওয়াশরুমের যে একটা অবস্থা ছিল, যে কালো অবয়ব, ওই কালো অবয়বটাই ওখানে। তিনি দেখে আবার একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান এবং কি আমার পিসির যে হাজবেন্ড মানে স্বামী, তিনি আবারও একটি মেডিকেল টিমের কাছে নিয়ে যান। সেখানে গিয়ে আবারও তিনি সুস্থ হয়ে যান। বাড়িতে আসার পর আমার পিসি এই ঘটনা সবাইকে বলেন এবং আমার যে পিসির হাজবেন্ড তিনি তাকে আর ওই অফিসে জব করতে দেননি। প্রিয় মুন্না ভাই, এই ছিল আমার পিসির ঘটনা। আশা করি আমার এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনি যখন বলেন আমাদের কোনো ঘটনা যদি আপনারা না পান তাহলে আপনাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে, তখন অনেকে আপনাদের কাছে ঘটনা পাঠান। আমারও একটা ইচ্ছে হয়েছিল আমার পিসির ঘটনাটি পাঠাবো। প্রিয় মুন্না ভাই, আমার সাথে কিন্তু অনেক ঘটনা ঘটে গিয়েছে, যা আমি যদি আমার এই ঘটনাটা প্রচারিত হয়, যদি আমার মন চায় যে না প্রচারিত হয়েছে, আমার ভালো লেগেছে, তাহলে আমি আমার ঘটনাও পাঠাবো। আর প্রিয় মুন্না ভাই, এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু এখনও শেষ হয়নি। আমার পিসি কিন্তু এখনও নানান অসুবিধার ভিতরে পড়েন। আর এই ঘটনার মাধ্যমে আমার যে পিসির যে হাজবেন্ড তার সাথেও ঘটনা একটা ঘটে গিয়েছে ওই অফিস কেন্দ্রিক, মানে এই ঘটনারই মানে সংযোগ আছে। এই ঘটনাটি আমি পরে পাঠাবো, আমার সময় কারণে আমি পাঠাতে পারিনি, সেজন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার লেখার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ যেহেতু আমি ইন্ডিয়ার মানুষ, সুষ্ঠুভাবে বাংলা লিখতে পারি না। যদি বানানে অনেক ভুল থাকতে পারে, দয়া করে আপনি বানানগুলো ঠিক করে নেবেন। তো আজকের মতো আমি বিদায় নেই মুন্না ভাই, সবাই ভালো থাকবেন। আর আমার জন্য ঈশ্বরের কাছে কিংবা আপনাদের আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, যাতে আমি নতুন ঘটনা আপনাদের কাছে শেয়ার করতে পারি। এই ছিল মুন্না ভাই আমার ঘটনা। প্রিয় লিসেনার, আপনাদের কাছে এই ঘটনা কেমন লেগেছে, কতটুকু ভয় লেগেছে, কতটুকু ভালো লেগেছে, কিংবা কতটুকু ভয় লাগেনি, কতটুকু খারাপ লেগেছে, কমেন্ট সেকশন আপনাদের জন্য উন্মুক্ত, আপনারা কমেন্ট করতে পারেন। দয়া করে কমেন্টে জানাবেন কিন্তু। আর সব থেকে বড় কথা হলো আপনাদের ঘটনা আমাদেরকে পাঠাবেন। আমাদের এপিসোডগুলো চলে কিন্তু বৃহস্পতিবার আর শনিবার। যদি আমরা বৃহস্পতিবারের সময় যদি না কুলাতে পারি তাহলে শনিবার এপিসোড যায়, আর যদি শনিবারে না আসতে পারি তাহলে আমাদের বৃহস্পতিবার এপিসোড যায়। তাহলে বৃহস্পতিবার আমাদের হলো ভয়ের সাক্ষী আর শনিবার হলো ভয়ের শিহরণ। এই দুইটা আমাদের মূল এপিসোডের ধারাবাহিকতা চলতে থাকে। আমরা কিন্তু প্রায় অনেকদিন ধরে ঘটনা দিতে পারিনি ছোট চ্যানেলে, কারণ আমাদের অনেক ব্যস্ততা আছে। বড় চ্যানেল, ছোট চ্যানেল, মেজো চ্যানেল সব দিকে আমাদেরকে মানে সাজাতে হয়, ভয়েস ওভারিং করতে হয়, এবং কি আমাদের যে টিমের কাছ থেকে ঘটনা আবার নিয়ে আমাকে ভয়েস ওভার করতে হয়। এই কারণে অনেক দেরি হতে পারে। যে আপনারা মনে করবেন না যে চ্যানেল বন্ধ হয়ে গেছে, চ্যানেল বন্ধ হয়নি। চ্যানেল একমাত্র বন্ধ হবে আপনাদের ঘটনা না পেলে। তো এই ছিল আজকের ঘটনা। আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের এই এপিসোডটা কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত হবে রাত 10:30টায়, মানে 10:30। আপনার জন্য দোয়া রইল, আপনার পরিবারের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে আমরা সামনে আরও আপনাদের ভয়ের সাক্ষী, ভয়ের শিহরণ এপিসোড নিয়ে আসতে পারি। সেজন্য দোয়া করবেন আমাদের জন্য। রিলেশনে আমরা কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টার এপিসোড দিতে পারি,
কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা এপিসোড দিচ্ছি না, কারণ আপনাদের সাপোর্ট আমরা পাচ্ছি না এই চ্যানেলে। তো এই চ্যানেলে যদি আমরা বড় ভিডিও দেই তাহলে আমাদের অনেক অসুবিধা হবে। ইউটিউব অ্যালগরিদম কখনোই বুঝবে না যে আমরা রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর। যেহেতু আমরা ছোট করে দিচ্ছি, আপনারা শুনুন। কষ্ট হতে পারে ছোট করে শুনতে, কষ্টটা একটু ম্যানেজ করে নিন। যদি আপনাদের ঘটনা আর সময় লেস করতে পারি তাহলে আমরা বড় এপিসোড দিব ইনশাআল্লাহ। তো আজকের মতো আমি বিদায় নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে আপনাদের মূল্যবান ঘটনা পাঠান। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।